এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি বলছে আমাদের সরকার, জামায়াত বলছে আমাদের সরকার, এনসিপি বলছে আমাদের সরকার, আমরা সকলেই বলছি আমাদের সরকার, কারণ আমরা সকলেই মিলে এই ফ্যাসিবাদী স্বৈর শাসনকে উৎখাত করেছিলাম। কাজেই এই সরকার আমাদের সকলের সরকার, কিন্তু এই সরকারকে আমরা সকলে যে পরামর্শ দেই সেই পরামর্শ হয়তো সরকার একইভাবে আমলে নেয় না, যার ফলে শুরুর দিকে সরকারের যে একটা আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল এখন সেটি ডে বাই ডে কমছে, কারণ সরকারের কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কিংবা কিছু উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ডে। যেমন কিছুদিন আগে বিএনপির মহাসচিব বলেছিলেন এই সরকারের কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন, তাদেরকে উপদেষ্টার পদ থেকে সরে যেতে হবে। আজকে জামাতের নায়েবে আমির তাহির সাহেব বললেন সংখ্যা উল্লেখ করে যে সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন, এমনকি আগামী নির্বাচনে প্রশাসনিক সেটআপ দেওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন পদে তাদের লোকজনকে সেট করার জন্য চাপ তৈরি করছে। তো এই কথা কিন্তু আমরাও আগে বলছিলাম যে সরকারের কিছু উপদেষ্টার কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে, সরকারের প্রতি জনগণের আস্থা, রাজনৈতিক দলগুলোর আস্থা নষ্ট করছে, তাদেরকে সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে। এই পটুয়াখালীতেও আমি বলেছিলাম। আজকে একটা কথা বলতে চাই, একদিকে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছি, নির্বাচন হবে আমরা আশাবাদী, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস রয়েছে। আরেক দিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই আজকে গণ অভ্যুত্থানের শক্তি সমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে, জামাত যদি সরকারকে দুর্বল করে, আমরা যদি সবাই মিলে সরকারের একেবারে নগ্ন সমালোচনা না করে সরকারকে নাস্তানাবুদ করি, তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্য অপেক্ষা করবে। তো কাজেই স্থান কাল পাত্র ভেদে আমাদের ভূমিকা নেওয়া প্রয়োজন, প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের কথা বলা প্রয়োজন। এখন কিভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায়, কিভাবে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের একটা ব্যবস্থা করা যায়, আমাদের সকল রাজনৈতিক দলকে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। আজকে যদি কথার বাহাসে টেলিভিশন, পত্র পত্রিকা নিউজের হেডলাইনের জন্য শুধুমাত্র কথার বাকযুদ্ধ চালায়, সেই পরিস্থিতি কিন্তু কারো জন্য ভালো কিছু বয়ে আনবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের উপরে একটি হামলা হয়েছিল। এই হামলা একটি টেস্ট কেস ছিল। যারা হামলা চালিয়েছিল তারা ক্ষমতার দখলের জন্য হামলা চালিয়েছিল, দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য হামলা চালিয়েছিল। কিন্তু তারা যখন দেখেছে হামলা চালানোর পরে সমস্ত রাজনৈতিক দল এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে, হামলার বিচারের দাবিতে একই সুরে কথা বলেছে, তখন তারা পেছনে সরে গিয়েছে, কারণ তাদের এটা ব্যাকফায়ার করেছে। অথবা তারা হামলা করে দেখতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে কিনা। আমি রাজনৈতিক দলের সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন হসপিটালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে চরমোনায় পীর সাহেব, জামাতের সেক্রেটারি জেনারেল, এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গিয়েছেন। সরকারের বেশিরভাগ উপদেষ্টাই গিয়েছেন, অন্যান্য মহল থেকেও তারা পরিপূর্ণ সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারি ব্যবস্থাপনায়
তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও পাঠিয়েছেন। কাজী সেই অপশক্তি আর সামনে আগানোর সাহস করে নাই। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকা পরিষ্কার প্রকৃত অর্থে সেদিনের হামলা চালিয়েছিল সেনাবাহিনীর একটি পথভ্রষ্ট অংশ। সেনাবাহিনীর দুই একজন অফিসারের কর্মকাণ্ডের জন্য, অপকর্মের জন্য কখনোই পুরো সেনাবাহিনীকে আমরা দায় দেই না, আমরা দায় দেব না। সেদিন ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের কোনো ভূমিকা ছিল না। সেদিনকার দায়িত্বই ফিল্ডে থাকা কমান্ডিং অফিসার এবং তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত কয়েকজন সিনিয়র এই অপকর্ম ঘটিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনায় জড়িতদেরকে বিচারের আওতায় আনার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে। সেখানে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, স্বরাষ্ট্র সচিব এবং একজন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে। কাজেই আপনারা দেখেন এই হামলায় যারা জড়িত, আমাদেরকে বলা হয়েছে অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অভ্যন্তরীণভাবে নয়, আমরা প্রকাশ্যে জানতে চাই তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে।